আমার গল্প পাঠের আসরের সমস্ত শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি সাক্ষী আবার আজ এসে গেছি একটা নতুন গল্প তোমাদের পড়ে শোনাবো বলে। আজ যে গল্পটি পড়ব সেটি প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্র থেকে নির্বাচন করেছি। শ্রী গজেন্দ্র কুমার মিত্র আমার বিভিন্ন প্রিয় সাহিত্যিকদের মধ্যে অন্যতম। আজ আমার এই শ্রুতিগল্পের আসরের জন্য যখন বিভিন্ন সাহিত্যিকদের লেখা নিয়মিতভাবে পড়ছি, তখন তার লেখার বিষয়বস্তুর অভিনবত্ব এখনও আমায় সমানভাবে মুগ্ধ করে। তাই আজ বেছে নিয়েছি এই অলৌকিক গা ছমছমে গল্পটি, যেটি আশা করি তোমাদের সকলের মনেই এক গা শিরশিরে অনুভূতি জাগিয়ে তুলতে পারবে। শুরু করছি আজকের গল্প, একটি প্লেন ক্র্যাশের ইতিহাস। মূল ঘটনাটা আপনারা সবাই জানেন, কারণ সব খবরের কাগজেই ফলাও করে ছাপা হয়েছিল বিবরণটা, 3 কলম 4 কলম হেডলাইন দিয়ে। ছাপবার মতোই খবর। নতুন মজবুত আধুনিক হাওয়াই জাহাজ ছাড়বার আগে প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়াররা দেখে নিয়েছেন, যিনি চালাচ্ছিলেন তার এই কাজে 15 বছরের অভিজ্ঞতা। তার মধ্যে 5 বছর বিলিতি কোম্পানির কাছেই কাজ করে কেটেছে তার। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন এস পাইলট হিসেবে। তিনি মদ খাননি বা কোনো নেশা করেও চড়েননি গাড়িতে, তারও সাক্ষী আছে। আবহাওয়া চমৎকার ছিল, আকাশের কোণে খাঁজেও মেঘ ছিল না এক রত্তি, ঝড় বা জোর বাতাসও ছিল না। অথচ এয়ারোড্রাম ছাড়ার আধ ঘন্টার মধ্যেই চালকের কণ্ঠ, যা কিছুক্ষণ পূর্ব পর্যন্ত বেশ প্রফুল্ল এবং আত্মপ্রত্যয়ী ছিল, যা সর্বশেষ খবর দিয়েছে যে তাঁরা এখন 8000 ফুট উঁচু দিয়ে চলেছেন, হঠাৎ বিনা আয়োজনে বিনা নোটিসে কোনো প্রকার বিপদের সম্ভাবনা পর্যন্ত না জানিয়ে নীরব হয়ে গেল। কথা কইতে কইতে টেলিফোনের লাইন কেটে দিলে যেমন হয় তেমনি। এই ভারী অদ্ভুত, অকস্মাৎ যেন কেটে গেল যোগাযোগটা। অন্তত নিচে মাটি থেকে যারা বেতারে সেই যোগাযোগ রক্ষা করছিলেন তাদের তাই মনে হলো। সেই জন্যই তারা চিন্তিত হয়ে কর্তৃপক্ষকে খবর দিয়েছিলেন, আর তার ফলেই সন্ধানী ডাকোটা দুখানি খোঁজ করতে বেরিয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কোনো রকম প্রস্তুতিরও অবসর পাননি বোধহয় চালকের দল। একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ভস্মস্তূপে পরিণত হয়েছে নিচে মাঠে পড়ার সঙ্গে সঙ্গে। চালক, সহকারী দল, এয়ার হোস্টেস, স্টিওয়ার্ড এবং আরোহী মিলিয়ে সব শুদ্ধ 21 জনের মধ্যে একজনও রক্ষা পাননি। অনেকের দেহ শনাক্ত পর্যন্ত করা যায়নি, এমন বিকৃত হয়ে গেছে। বস্তুত অঙ্গারেই পরিণত হয়েছে অধিকাংশের দেহ। ঘটনাটা উপলক্ষ করে জনসাধারণের মধ্যে এবং কর্তৃপক্ষ মহলে যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছিল। লোকসভায় প্রশ্ন উঠেছিল, প্রধানমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী সরকারিভাবে একটা তদন্তেরও আয়োজন করেছিলেন, কিন্তু তবুও কোনো সুরাহাই হয়নি। সমস্ত ব্যাপারটার ওপর যে গভীর রহস্যের চাদর ঢাকা পড়েছিল তা এক চুলও সরানো যায়নি। কোনো মীমাংসাতেই পৌঁছতে পারেননি অনুসন্ধানকারী তদন্ত কমিটি। কোথাও থেকে কারো ওপরে কোনো দোষ চাপানো যায়নি। আর অবশেষে যান্ত্রিক গোলমালের একটা অজুহাত দেখিয়ে সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। যে বিশেষজ্ঞ কমিটির ওপর এই তদন্তের ভার ছিল, তারা বহু লোককে ডেকে পাঠিয়েছিলেন এবং বহু জেরা, বহু প্রশ্ন করেছিলেন তাদের। সেই সব এজাহার লিপিবদ্ধ করতে দিস্তা দিস্তা কাগজ খরচ হয়ে গিয়েছিল। সরেজমিনে তদারকও করেছিলেন তারা। যে গ্রামে পড়েছিল জাহাজটা, সেই গ্রামে গিয়ে গ্রামবাসীদের বিব্রত ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। সম্ভব অসম্ভব বহু লোকের কথা ভেবেছিলেন। অনেক রকম লোককে অনেক প্রশ্ন করেছিলেন, আর অনেককে একেবারে অকারণে। কেবল একটি লোকের কথা তাদের
কারো মাথায় যায়নি। পালাম বিমানবন্দরের রিসেপশনিস্ট সমর সেনকে কোনো প্রশ্ন করার প্রয়োজন আছে তা তারা একবারও ভাবেননি। সমর সেনের সঙ্গে এলিস সুজান কাউরের পরিচয় ছিল, তাও কেউ বলেনি তাদের। এলিসের জন্যই যে এমন দুর্ঘটনা ঘটতে পারে তাই বা তারা কল্পনা করবেন কেমন করে? সুতরাং সমর সেনকে কেউ কোনো প্রশ্নই করেনি, সেও কাউকে কিছু বলতে পারেনি নিজে থেকে। যেটা পেরেছে সেটা হলো অষ্টপ্রহর মদে চুচ্চুড়ে হয়ে থাকতে, আর সেই জন্য অনবরত কামাই করে করে চাকরি খোয়াতে। আর কোনো চাকরিও জোগাড় করতে পারেনি, কোনো উপার্জনের চেষ্টাও হয়ে ওঠেনি তার দ্বারা। তাই বলে মরতেও পারেনি, আজও বেঁচে আছে সে। সবজি মান্ডি থেকে চাঁদনি চক পর্যন্ত দিন রাত ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে। কিছু পয়সা জোগাড় হলেই কোথাও গিয়ে পচাই মদ কিনে খায়, মদ ছাড়া কিচ্ছুই খায় না। আর কোনো চাটওয়ালা বা খাবারওয়ালা দয়া করে কিছু খাবার দিলে সেইটুকু খায়। পয়সা দিয়ে কোনো খাদ্যবস্তু কেনে না, পয়সা হাতে এলেই শুদ্ধ মদ কেনে। পরপর 4-5 দিন খাবার না খেয়েও বেশ থাকে সে, তবে মদ চাই তার। আজও সে বেঁচে আছে। দিল্লিতে গেলে কোনোদিন না কোনোদিন তাকে দেখতে পাবেনি, তবে চিনতে পারবেন কিনা জানি না। দারুণ গ্রীষ্মেও তার সেই পুরনো ছেঁড়া পশমি কোট পরে পথের এক কোণে বসে আছে নেশায় বুঁদ হয়ে। যেতে যেতে হয়তো গায়ে পাও ঠেকবে, চেয়ে দেখবেন দাড়ি গোঁফে সমাচ্ছন্ন, গায়ে 7 পুরু ময়লা জামা একটা মাতাল বসে বসে ঢুলছে আর নিঃশ্বাসের সঙ্গে বুড়বুড় করে ফেনা কাটছে মুখে। ঘৃণায় মুখ ফিরিয়ে চলে যাবেন, তখন একবারও মনে হবে না যে এই সেই একদা আল্ট্রা স্মার্ট সুদর্শন তরুণ সমর সেন। বিখ্যাত টেবিল টেনিস প্লেয়ার, ব্রিলিয়েন্ট কনভারসেশনিস্ট, বহু রমণীর স্বপ্ন কামনার ধন, সেই এক এবং অদ্বিতীয় সেন। চিনতে পারা সম্ভব নয় তাকে, তার জন্য আপনি কিছুমাত্র কুণ্ঠিত হবেন না। আপনার কোনো দোষ নেই। দোষ তারও নেই অবশ্য, সত্যি সে এমন কিছু অন্যায় করেনি। মালতী সেহগালকে সে ভালোবেসেছিল, এটা ঠিক, কিন্তু তাই বলে মালতী তার জীবনে প্রথমও নয়, একমাত্রও নয়। মালতীও তা জানত। তবে কেন যে মালতীর এমন উদ্ভট ধারণা হলো যে সমর যেন তাকে বিয়ে করবে? তাও হয়তো করে ফেলতো সমর, হয়তো মালতীর ঐকান্তিক প্রচেষ্টা সফলও হতো একদিন। কোনো মেয়ে যদি তার যথাসর্বস্ব পণ করে কোনো একজন পুরুষকে পাবার সাধনা করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সে পুরুষকে পায়। সে এই সাধারণ নিয়ম, তা সে পুরুষ যতই কেন না হোক দুর্লভ। মালতীও হয়তো সমরকে একদিন বাঁধতে পারত, কিন্তু তা সে পারল না। সেটা নিতান্তই মালতী সেহগালের ভাগ্যের দোষ, তার বিধাতার দোষ, যিনি বাঁচতে দিলেন না তাকে। নইলে বিশেষ করে মালতী বা সেদিন প্রায় জোর করে ওই প্লেনে গেল কেন? তার তো সেদিন ছুটি পাওয়ারই কথা ছিল। সুভদ্রা জৈনকে সিনেমা দেখার সুযোগ দিতে গিয়ে স্বেচ্ছায় নিজের ছুটি নাকচ করে দিয়ে পরপর 2 বেলা চাকরি করতে কেন গেল সে? এটা মালতীর পক্ষে আদৌ স্বাভাবিক নয়। নিতান্তই যেন নিয়তি সেদিন টেনে নিয়ে গেল তাকে। আর সে নিয়তি যেন সামান্য একটা গাছে লাগিয়ে আছড়ে ফেলে দিল প্লেনখানাকে। নিয়তি বই কি, নইলে সেই প্লেনের আরোহীদের মধ্যে 5 জন তো বেঁচে ছিল। মালতীও বাঁচতে পারতো অনায়াসে, কারণ তার তখন পিছনেই থাকবার কথা। ককপিটে গিয়ে চালকদের সঙ্গে আড্ডা দিতে যাবার কোনো দরকার কি ছিল তার? এই ভাগ্য বা নিয়তিকে মেনে নেওয়াই উচিত ছিল মালতীর। সমর অন্তত তাই ভেবেছিল। আর সত্যি বলতে কি, এটা নিয়ে সে তত মাথাও ঘামায়নি। মরে যে গেছে সে তো মরেই গেছে, সমস্ত রকম চিন্তা কল্পনা কামনা বাসনার ঊর্ধ্বে চলে গেছে। তার পক্ষে আর মানা না মানার প্রশ্নই তো ওঠে না। অবশ্য কয়েকটা দিন মন খারাপ হয়েছিল সমরের। বেচারি মালতী বড্ড ভালোবাসত সমরকে, এটা ঠিক, তা সেজন্যে সমর করেওছে ঢের।
মালতীর মা বোন যাতে ইন্স্যুরেন্সের টাকাটা ঠিক পায়, সরকারি দেও টাকাটা যাতে তাড়াতাড়ি আদায় হয়, তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে সে। কিন্তু তারপরেও যে তার কেন কোনো কর্তব্য থাকতে পারে তা সে একবারও ভাবেনি। দুদিনের বিষাদ দুদিনে ঘুচে গেছে, অভ্যস্ত জীবনযাত্রায় গা ভাসিয়ে দিয়েছে আবার। এর মধ্যেই হঠাৎ এলিসের সঙ্গে একদিন পরিচয়। পাঞ্জাবি খ্রিস্টান মেয়েটি, খুব সুন্দরী কিছু একটা নয়, কিন্তু স্বভাবটি বড় মধুর, আর চালচলনে চেহারায় কেমন একটি নমনীয় ভাব, দেখলেই মায়া হয়। এই মায়া থেকেই তাকে আশ্রয় দেবার ইচ্ছে, তাকে সাহায্য করার ইচ্ছে, এবং তা থেকে স্নেহ সহজ স্বাভাবিক গতিতেই এসেছিল। এলিসের বন্ধু চন্দ্ররেখা ত্রিপাঠী মারফত আলাপ হয় ওদের। এমন তো কতই আলাপ হয়, সমরের জীবনে ওইভাবেই তো কত মেয়ে এসেছে। কিন্তু এলিস যেন সেই প্রথম দিনটি থেকেই তার কাছে কিছু স্বতন্ত্র, কিছু মূল্যবান হয়ে উঠেছিল। 2-4 দিন আলাপের পরই এই প্রথম সমরের ইচ্ছে হয়েছিল ওকে নিয়ে ঘর বাঁধতে। এলিসদের অবস্থা খারাপ বলে সমরই চেষ্টা করে এই চাকরি জোগাড় করে দিয়েছিল ওকে। কথা হয়েছিল যে বিয়ে ওরা করবে, কিন্তু গোপনে, কারণ এখনই বিয়ের কথাটা জানাজানি হলে হয়তো চাকরিটা থাকবে না এলিসের। অথচ ওর বুড়ো বাপমাকে সাহায্য করার জন্য চাকরিটা রাখা ভীষণ দরকার। সমর ওকে কথা দিয়েছিল যে এলিসের আয়ের একটি পয়সাও সে ছোঁবে না, তার নিজের যা আছে তাইতেই কষ্ট করে চালিয়ে নেবে, সংসারী হয়ে, গৃহস্থ হয়ে। বাজে খরচ, শখ, শৌখিনতা সমস্ত কমিয়ে দেবে একেবারে। এলিসের চাকরিটাও এক-আধ দিনে হয়নি, দীর্ঘ 3 মাসের চেষ্টায় তা হয়েছে। আর এর মধ্যেই একটু একটু করে ওদের প্রণয় জমে উঠেছে, বাগদত্ত হয়েছে ওরা পরস্পরের। আর কিছুদিন কাজটা না হলে সমর বোধহয় ওকে বিয়ে করেই ফেলত। এলিসের বাপ মার সংসার চালানোর দায় শুদ্ধ নিজের কাঁধে নিয়ে। নিতান্ত চাকরিটা হয়ে গেল বলেই আর বাধা দিল না। চাকরিটা হয়েওছে খুব অল্প দিনই, ট্রেনিং পিরিয়ড শেষ হয়েছে মাত্র 1 সাতেক আগে। এর মধ্যে মানে চাকরি হিসেবে একটি দিনই সে মাত্র হাওয়াই জাহাজে বেরিয়েছিল, দিল্লি থেকে পাঠানকোট, পাঠানকোট থেকে দিল্লি, তারপর এই। এর মধ্যে যে কোনো গোলমাল আছে তা যেমন এরাও কেউ ভাবেনি, সমরও না। হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতন সেদিন বিপদের আভাসটা পেল, একেবারেই আকস্মিকভাবে, কোনো প্রাক্তন প্রস্তুতি ছাড়াই। শেষ রাত্রে কি একটা শব্দে ঘুম ভেঙে সমর দেখল ঘরে তার নীল আলো জ্বলছে, আর সামনের চেয়ারে বসে আছে মালতী সেহগাল। প্রথমটা অত বুঝতে পারেনি, ঘুমের ঘোরে যেন সবটা কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল। তবে কি মালতী মরেনি? তবে কি এতদিন সবটা সে স্বপ্নই দেখেছিল, নাকি এখনই স্বপ্ন দেখছে সে? এখনো ঘুম ভাঙেনি তার? কিন্তু বেশিক্ষণ তাকে দ্বিধায় রাখেনি মালতী। বিষাক্ত কণ্ঠে ফিসফিস করে বলেছে সে, দেখো, তোমার ওই নতুন পেয়ারের লোককে সাবধান করে দিও, নাগপুর লাইনের প্লেনে কোনো দিন না উঠতে যায়। আমি অনেক সহ্য করেছি, কিন্তু ওর সঙ্গে এক প্লেনে একসঙ্গে যাওয়া, এতটা আমি কিন্তু বরদাস্ত করতে পারবো না। কিছুই বুঝতে পারল না সমর, বেকুবের মতন চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, কিন্তু তুমি, মানে এটা কোন সময়কার কথা বলছো? তুমি কি বেঁচে আছো এখনো, নাকি আমিও মরে গিয়েছি, নাকি সময়টাই পেছিয়ে গেছে? আমরা কি সবাই সেই তোমার চাকরির সময় ফিরে গিয়েছি? হাসল মালতী সেহগল, তেমনি বিষাক্ত হাসি। বলল, প্রেমে পড়ে তুমি কি বুদ্ধু বনে গিয়েছো সমর সেন? সোজা সোজা কথাও মাথায় ঢুকছে না। তোমরা যাকে মরে যাওয়া বলো তা আমি মরে গিয়েছি, পুড়ে ছাই হয়ে গেছে রক্ত মাংসের দেহটা, যেটা নিয়ে তুমি খেলা করেছিলে একদিন। কিন্তু আর কিছুই মরেনি,
আমার সমস্ত রিপু, সমস্ত কামনা বাসনা নিয়ে আমি পুরোপুরি বেঁচে আছি। আর তাই আছি বলেই আমার সমস্ত আশার শ্মশান ওই নাগপুরের নাইট প্লেনের মায়া আমি কাটাতে পারিনি। ওর সঙ্গে সঙ্গে আমাকে থাকতে হয়। দিনের বেলায় আমি স্বাধীন, এখানে ওখানে ঘুরে বেড়াই। যেসব জায়গাগুলোতে আমরা যেতাম, আড্ডা দিতাম, নাচতাম নাচতাম তোমার সঙ্গে, তোমার মিথ্যে প্রেম গুঞ্জনে নিজেকে সুখের সপ্তম স্বর্গে কল্পনা করতাম, সেই জায়গাগুলোতেই আমি থাকি বেশিরভাগ। স্মৃতিতে সুখ আছে, জ্বালাও আছে, জ্বালাই বেশি বোধ হয়। তবু তবু সেই স্মৃতি আঁকড়ে ধরে থাকি। তোমার কাছেও তো আসি মধ্যে মধ্যে, সেও জ্বালা, সেও জ্বালা। ওই এলিসের পাশে তোমাকে দেখলে যেন বিচ্ছের জ্বালা ধরে আমার দেহহীন এই অস্তিত্বের সর্বাঙ্গে। আমার দিকেও মিষ্টি চোখে চাইতে তো একদিন, কিন্তু সে যে কতদূর মিথ্যে, কতদূর ছলনা তা বুঝতে পারি এখন এলিসের দিকে যখন চাও সে চাউনি দেখে। এক এক সময় মনে হয় দিন শেষ করে দুজনকেই। আবার ভয় হয়, ভয় হয় মৃত্যুর পরেও যদি তুমি এলিসকে নিয়েই অমনি উন্মত্ত থাকো, আমার দিকে ফিরেও না তাকাও, তখন তো কোনো প্রতিকারের কোনো পথও থাকবে না। এবার সমরের বিহ্বল ভাবটা কেটেছে অনেকটা, একটু বিরক্ত হয়ে উঠেছে। সে বেশ দৃঢ় কণ্ঠেই বলল, তুমি অনর্থক মিথ্যে শব্দটার উপর জোর দিচ্ছ মালতী। আমি তো এমন কথা কখনো বলিনি যে তুমি আমার জীবনে একমাত্র, তুমি আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। তোমাকে বিয়ে করব এমন আশ্বাসও তো দিইনি। এলিসের কথা আলাদা, সে খেলা করবার মতন মেয়ে নয়, কেবলমাত্র ভোগেরও বস্তু নয়। সে আমার অর্ধাঙ্গিনী হতে চলেছে, আমার সহধর্মিণী হবে। তাকে নিয়ে আমার জীবন সার্থক হবে, পরিপূর্ণ হবে। সেই আমার জীবনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ। খেলা করে বেড়ানো শেষ হয়েছে আমার, তাকে পেয়ে জীবন এবার সত্যিকারের অর্থ খুঁজে পেয়েছে। তা জানি, তা জানি। ক্রূর শীতল একটা হাসি হাসে মালতী। মধুর মিথ্যে বলতেও যেমন তোমার জুড়ি নেই, তেমনি মর্মান্তিক সত্য বলাতেও তোমার তুলনা বিরল। আর কি চমৎকার বলতে পারো সমর সেন। তুমি সাহিত্যিক হলে না কেন, লেখক হলে ঢের বেশি পয়সা রোজগার করতে পারতে। ধন্যবাদ, তোমার এই সাজেশন মনে রাখবো। ঈষৎ ব্যঙ্গের সুরেই বলে সমর। হ্যাঁ, সেই সঙ্গে আর একটা কথাও মনে রেখো, যেটা বলতে এসেছি বলেওছি খানিকক্ষণ আগে। বলতে বলতে উঠে দাঁড়ায় মালতী বা মালতীর আত্মা, আরো চাপা, আরো হিসিয়ে ওঠা কণ্ঠে বলে, তুমি তুমি অকৃতজ্ঞ, নিমকহারাম। তোমাকে কোনো রকম হুঁশিয়ারি না দেওয়াই আমার উচিত ছিল। জ্বলে পুড়ে মরতে আমি যেমন আমার ভালোবাসার ধনে বঞ্চিত হয়েছি, চিরকালের মতন তুমিও তেমনি হতে। সেই ভালো ছিল, সেই ছিল তোমার উচিত প্রাপ্য। তবু আমি বলেই যাচ্ছি, ওই ছিঁচকাদুনের নেংটি মেয়েটা যেন কোনো দিন আমার ওই লাইনে নাক গলাতে যায়। সামনাসামনি দেখলে আমি হয়তো নিজেকে সামলাতে পারবো না, অতটা জোর নিজের ওপর আমার নেই, আমি তা সাফ সাফ বলে দিচ্ছি। বলতে বলতেই দপ করে নিভে যায় নীল আলোটা, আর সেই সাময়িকভাবে চমকে উঠবার সামান্য অবসরেই কোথায় যেন মিলিয়ে যায় মালতী সেহগল। তখনও যেন তার সেই সর্পিল কণ্ঠস্বর বাতাসে বাজছে, তখনও যেন তার বলা শেষ হয়নি, আর তারই মধ্যে চোখের পলক ফেলে আর দেখতে পাওয়া যায় না তাকে। তবে অন্ধকারের জন্য কোনো অসুবিধেও হয় না। পর্দা ফেলা কাচের জানলার মধ্যে দিয়েই দেখতে পায় সমর যে পূর্বাকাশ ফর্সা হয়ে এসেছে। তাড়াতাড়ি উঠে পড়ে সে। এতক্ষণ কে জানে কেন ভয়ের ভাবটা তার ছিল না, এইবার যেন একটু গা ছমছম করতে লাগলো। অথচ বিশ্বাসও তো হয় না কথাটা। এতক্ষণ কি স্বপ্নই দেখছিল সে, নাকি একটা মাথা গরমের কল্পনা?
কিন্তু এই যে ভোরবেলা বেশ তো জেগে জেগেই দেখল সে। সবটা কি স্বপ্ন হওয়া সম্ভব? দিনের আলোও তো স্বপ্ন নয়, কলে জল আসাটাও তো স্বপ্ন নয়, তার কাজের লোক মোহন সিং যে হিটারে চায়ের জল চাপাচ্ছে সেটাও তো স্বপ্ন হতে পারে না। এই তো সবই সে দেখছে, শুনছে, জেগেই তো আছে সে। মাঝখান থেকে ওইটুকুই শুধু স্বপ্ন হবে? মনটা তার খারাপও হয়ে গেল। এলিস তার শুষ্ক চিন্তিত মুখ দেখে অনেক প্রশ্ন করল, কিন্তু তাকেও ঠিক কথাটা খুলে বলতে পারল না। মিছিমিছি ভয় দেখিয়ে লাভ নেই। চাকরি করলে ওই জাহাজে যাব না, এই জাহাজে যাব না, এসব তো চলবে না। মাঝখান থেকে নার্ভাস হয়ে হয়তো একটা কাণ্ড কারখানায় বাঁধিয়ে বসে থাকবে। কারণ একেতেই এলিস বেশ একটু ভীতু ভীতু, ঠান্ডা ধরনের মেয়ে। আর সেই দিনই রাত্রেই অঘটনটা ঘটে গেল। নিতান্তই নিয়তি যেন টেনে নিয়ে গেল এলিসকে। তার ডিউটি নয়, কিন্তু কোনো নির্দিষ্ট ডিউটি তখনও ঠিক হয়নি তার জন্য। সেটাই বোধহয় কাল হলো তার পক্ষে। নাগপুরের নাইট প্লেনে যার যাবার কথা, পূর্ণিমা দীক্ষিত, একেবারে শেষ মুহূর্তে সে অসুস্থ হয়ে পড়ল। ডিউটির জন্য রিপোর্ট করেও যেতে পারল না। এরোড্রোমে পৌঁছেও ঘন ঘন বমি করতে লাগলো সে। আর সেই সময় রিজার্ভের মধ্যে ছিল এলিস একা। সুতরাং তারই ডাক পড়ল। এখনই এই প্লেনে তাকে যেতে হবে, আর মিনিট 15 মাত্র সময় আছে প্লেন ছাড়বার। সে গিয়ে চার্জ বুঝে নিক। সমর সেন তখন কাউন্টারে চার্ট দেখিয়ে যাত্রীদের পছন্দ মতন সিট কেটে মালের ওজন দেখে মাল বুঝে নিয়ে স্লিপ বিলি করছে। সে খবরটা পেল আরো 5 মিনিট পরে। কোনো মতে সময় করে এলিস ছুটে এসেছে তার সঙ্গে দেখা করে জানিয়ে যেতে। কারণ জানানো আরো দরকার, এখান থেকে বেরিয়ে ওদের একসাথে ডিনার খেতে যাওয়ার কথা ছিল একটা নিভৃত রেস্তোরাঁতে। নাগপুরের প্লেন, নাইট প্লেন, মাই গড! সমর সেনের মুখ বিবর্ণ হয়ে উঠল নিমেষে। কিন্তু তখনই ঠিক কাউন্টার ছাড়া যায় না, সামনে যাত্রীদের লম্বা কিউ, আশেপাশে নির্ভরযোগ্য কোনো বেকার বন্ধুকেও দেখা যাচ্ছে না। ওদিকে খবরটা দিয়েই প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটেছে এলিস সুজান কাউর, কারণ তারও হাতে মাত্র 9টি মিনিট সময় তখন। অবশেষে চন্দ্রশেখরনকে দেখতে পাওয়া গেল, দূরে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছে। সমর গিয়ে তাকে এক প্রকার জোর করে টেনে নিয়ে এলো। প্লিজ 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 চন্দ্রশেখরন, ফর হেভেন সেক, 2 মিনিট তুমি একটু কাউন্টারটা দেখো প্লিজ। পাশে শ্রীধরণী আছে, কিছু দরকার হলে জেনে নিও। আমি আমি এখনই আসছি। সে ফিরে তাকালো না। হতচকিত চন্দ্রশেখরন তার কথাগুলো বুঝতে পারলো কিনা তাও দেখার জন্য অপেক্ষা করলো না। অন্য যাত্রীদের ঠেলে সরিয়ে ধাক্কা দিয়ে যখন প্লেনের কাছাকাছি গিয়ে পৌঁছলো, তখন এলিস 2 ধাপ উঠে গেছে সিঁড়িতে। পেছন থেকে গিয়ে এলিসের সেই রেলিং ধরা হাতটা সে সজোরে চেপে ধরে বলল, না 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 না, তুমি যেও না, তুমি যেও না এলিস, এই প্লেনে তোমার যাওয়া হবে না, তুমি ফেরো লক্ষ্মীটি। এলিস অবাক। কি বলছো সমর? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই শেষ মুহূর্তে, তার উপর আমার নতুন চাকরি, না গেলে চলে কখনো? আর দ্বিতীয় রিজার্ভ কেউ নেই। তা হোক, না হয় চাকরি যাবে, আমি আমি সেজন্যে দায়ী থাকবো। নেমে এসো, নেমে এসো, এই প্লেনে গিয়ে কাজ নেই। আরে পাগল, আজ তো পাগল তুমি একটি। ছাড়ো ডার্লিং, প্লিজ। চাকরি করি আর নাই করি সে তো পরের কথা, একটা দায়িত্ব তো আছে। আজ এমন ভাবে এদের লেট ডাউন করতে তো পারি না। আর তুমি বা এত ব্যস্ত হচ্ছ কেন? আজকের ডিনারটা কাল লাঞ্চে বসিয়ে নেব। এটা তো এ তো ভোরবেলায় তো ফিরে আসছি। ভালো করে সূর্য উঠবার আগেই আমি তোমার কাছে পৌঁছে যাব। এখন ছাড়ো, আমি তো এত নার্ভাস, তুমি যে এতদিন এখানে থেকেও এমন ছেলে মানুষের মতো কাণ্ড করছো কেন বুঝতে পারছি না। তো হঠাৎ মালতী সেহেগেলের কথা মনে পড়ে গেল বুঝি? চমকে যেন আটকে উঠল সমর। এই কথাটা এলিস জানলো কি করে? তার পর মুহূর্তেই ভুলটা বুঝতে পারল। মালতীর মৃত্যুর কথাটাই বলছে এলিস, আজ ভোরের ব্যাপারটা নয়। কিন্তু তখন আর কোনো সময় ছিল না, কিছু বলাও গেল না। পেছন থেকে অসহিষ্ণু যাত্রীরা ধাক্কা দিচ্ছে। টিকিট চেকার ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে এলিস ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দ্রুত উঠে গেল ওপরে। আর কে একজন সমরকেও
সরিয়ে দিল মৃদু ঠেলা দিয়ে। ততক্ষণে সমরেরও কতকটা সংবিত ফিরে এসেছে। সত্যিই তো, এসব কি ছেলে মানুষই করছে সে! কি না কি স্বপ্ন দেখেছে, কিংবা নিজেরই মাথা গরম, তাই নিয়ে এত বাড়াবাড়ি করাটা একেবারে ঠিক হয়নি। ছি 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 ছি, কি মনে করলো এরা! এরপর এতটা উদ্বেগের কারণ যখন শুনবে এলিস, কি হাসাহাসি না করবে। সরে এসে সে দাঁড়ালো ব্যারিয়ারের ধারে। এখনই ছাড়বে প্লেন। একেবারে দরজা বন্ধ করার আগে যদি চকিতে একবার দেখা যায় এলিসকে, সেই আশায় কাউন্টারে ফিরে যেতে পারল না। কিন্তু শেষ যাত্রীটি উঠে যাবার পর আর নিচে থেকে সংকেত পেয়ে যখন দরজা বন্ধ করতে যাচ্ছে ওরা, সিঁড়িটাও সরিয়ে নেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই দেখতে পেল সমর। তরতরিয়ে দ্রুত উঠে যাচ্ছে। ওটা কে? মালতী সেহগল। কোনো ভুল কি সংশয়ের অবকাশ নেই। দিবালোকের মতন উজ্জ্বল আলো চারিদিকে। সেই আলোতে স্পষ্ট দেখা গেল তার মুখ, চোখ, চলনের ভঙ্গি, বেশভূষার ধরন, সবগুলি অতি পরিচিত সমরের। যেতে যেতে সমরের দিকে চেয়ে সে হাত নাড়ল। চোখে তার তেমনি বিষাক্ত বিদ্রুপের দৃষ্টি, আর মুখে তেমনি ক্রূর হাসি, যেমনটা আজ ভোরবেলা দেখেছিল সমর। পাগলের মতন একটা চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা দিয়ে যেন কোনো স্বর বেরোলো না, আর বেরোলেও কোনো লাভ হতো না। ততক্ষণে প্লেনের বিপুল পাখা ঘুরতে শুরু করেছে। তার শব্দ একজন একক মানুষের গলার শব্দে ঢাকা পড়ে যেতে বাধ্য। হাওয়ার ঘূর্ণাবর্ত সৃষ্টি করে বিপুলকায় প্লেনখানা দূর থেকে দূরে চলে গেল, আর বার কয়েক পাক খেয়ে ওপরে উঠে গেল একসময়। দূর শূন্যে শুধু তার লাল আলোটা দেখা যেতে লাগলো অনেকক্ষণ ধরে। সমর অনেকক্ষণ অবসন্নভাবে ব্যারিয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে এলো নিজের কাউন্টারে। চন্দ্রশেখরন ও শ্রীধরণী তাকে কি বলতে গিয়েও থেমে গেল। শ্রীধরণী উদ্বিগ্ন মুখে বেরিয়ে এসে তাড়াতাড়ি ওকে একটা গদি আঁটা চেয়ারে বসিয়ে দিয়ে প্রশ্ন করল, শরীর খারাপ বোধ হচ্ছে নাকি সেন? চন্দ্রশেখরন বেয়ারাকে তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা জল আনতে বলল। সমসেন তাদের কি জবাব দিল তা বোধ করি নিজেও জানে না সে। অবশ্য একটু পরেই সুস্থ হয়ে উঠল। বাড়ি গিয়ে এক গ্লাস ঠান্ডা বিয়ার খেয়ে মনের জোরও ফিরে এলো খানিকটা। ভয়টাকে ঠেলে সরিয়ে দিল চিন্তা থেকে। ছি, আজ তার এসব হচ্ছেটা কি? মাথা খারাপ হয়ে গেল নাকি তার? এটা বিংশ শতাব্দী। প্লেন, রাডার এসবও তো পুরনো হয়ে গেছে। মহাশূন্যে বিচরণ করছে মানুষ। প্রকৃতির সমস্ত রহস্যই বলতে গেলে আজ তার করতলগত। এই যুগে সে ভূত দেখছে। এই দেখাটাও নিশ্চয়ই তার অসুস্থ উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। আসলে ভয়েরই কারসাজি এটা। মালতী কোথায়? তার দেহ তো ছাই হয়ে মিশে গেছে বাতাসে। ছুটি হয়ে গেছে অনেকক্ষণ, বাড়ি ফেরবারই কথা। কিন্তু ঠিক তখনই ফিরতে ইচ্ছে হলো না সমরের। এলিস না হয় ফিরুক, দুজনে ভোরে বসে কোথাও কফি খেয়ে যে যার বাসায় ফিরবে। এখানে বসেই না হয় আজ সে অপেক্ষা করবে তার প্রিয়তমার। রাত 2:45 নাগাদ খবরটা এসে পৌঁছল। হয়তো আরো একটু পরে, কে জানে। এখান থেকে ছাড়বার মাত্র আধ ঘন্টা বাদেই দুর্ঘটনাটা ঘটে গেছে। না, কারণ জানা যায়নি। কেউ বেঁচে আছে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সকালের আগে বোধহয় বোঝা যাবেও না। তবে যতদূর মনে হচ্ছে আশা বিশেষ নেই। আর সকাল 8টায় পাকা খবর জানা গেল। কর্তৃপক্ষ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছেন, আরোহী ও ক্রু মিলিয়ে 21 জনের একজনও বেঁচে নেই। কেমন লাগলো আজকের গল্প? গল্পটি পড়ার পর
আমিও কিছুক্ষণ যেন হতবাক হয়ে চুপ করেছিলাম। মুখ দিয়ে যেন কোনো কথা সরছে না। কি জানি, হয়তো আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে, অলৌকিক ঘটনা ঘটে সাধারণ বুদ্ধিতে, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যাই মেলে না। গল্পটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করো। এর পরে আবার ফিরে আসবো কিছুদিন পর একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য টাটা।